বিরতির পর স্বাগত। দিনের শুরুতেই সবার নজর ছিল স্পিকার নির্বাচনের দিকে। কে হবেন স্পিকার? আর এই স্পিকার নির্বাচনে দেখা গেছে এনডিএ জোটের প্রার্থী ওম বিড়লা তিনি জয়ী হয়েছেন। অর্থাৎ সংসদে প্রথমেই মুখ পড়ল ইন্ডিয়া জোটের। স্পিকার নির্বাচন নিয়ে সংসদে প্রথম অধিবেশনেই মুখ পড়ল ইন্ডি মঞ্চের। রাহুল গান্ধীর তৎপরতা ছিল নিষ্ফল, ধনী ভোটে জিতেছেন ওম বিড়লা। দ্বিতীয়বারের জন্য স্পিকার পদে বসলেন রাজস্থানের কোটার এই সাংসদ। তারপরে কিন্তু রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি হয়। তৃণমূল এই দেখা গেছে সংসদ নির্বাচনকে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো নাটক মঞ্চস্থ করেছিল। একাধিক বিষয় উঠে এসেছে, তাই সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজ দেখা গেছে স্পিকার নির্বাচনের দিকে প্রত্যেকেরই নজর ছিল, যেখানে এনডি জোটের প্রার্থী ওম বিড়লা তিনি জয়ী হয়েছেন। প্রথম অধিবেশনেই ইন্ডিয়া জোটের একেবারে মুখ পড়লো, কি বলবেন? দেখুন, এটা তো হওয়ারই ছিল। প্রথম কথা হচ্ছে যে এই সারা দেশে 18তম লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় এবং ঠিক তার পরপরই রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন অর্থাৎ বিরোধী দলনেতা নির্বাচিত বা মনোনীত হওয়ার পরেই আবার এই শোচনীয় লজ্জাজনক পরাজয়। সুতরাং এটা তো দেখুন হবারই ছিল। এই যে নম্বরটা আমার মনে হয় রাহুল গান্ধী হয় অঙ্কে কাঁচা, না হলে তার ইগো তাকে এই জায়গায় নিয়ে এসেছিল। তিনি জানতেন যে এনডিএ এর কাছে সংখ্যা আছে, এনডিএ এর কাছে যে প্রয়োজনীয় সাংসদ রয়েছে। অন্য দিক থেকে খুব ইন্টারেস্টিংলি যেটা আমাদের বিরোধীদের তরফ থেকে ওয়াইএসআর কংগ্রেস তারা আমাদের সাংসদ যে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা মহাশয় তাকে সমর্থন দিয়েছেন। সুতরাং এনডিএ জোট এবং মাননীয় নরেন্দ্র মোদীজির তার নেতৃত্ব নিয়ে যে কোথাও একটা প্রশ্ন তুলছিল কংগ্রেস তথা ইন্ডি জোটরা, সেই প্রশ্নের মুখে কার্যত ঝামা ঘষে দিয়ে আজকে আবার নির্বাচিত হলেন মাননীয় ওম বিড়লা মহাশয়। কিন্তু লজ্জাজনক হচ্ছে যে যেটা নির্বাচনের প্রয়োজন ছিল না, মতানৈক্য প্রয়োজন ছিল না, মতৈক্য সর্ব মানে সম্মতক্রমে যাকে নির্বাচিত হওয়ার কথা ছিল, এই বেকার ইগোর লড়াইটা কংগ্রেস করে নিজের মুখ পোড়ালো। এছাড়া দেখা গেছে তৃণমূল এক প্রকার নাটক মঞ্চস্থ করেছে। আজ সকালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেছেন রাহুল গান্ধী। একেবারে স্পিকার নির্বাচনের আগেও তৃণমূলের এই নাটক কিভাবে দেখছেন? তৃণমূল আর নাটক সমার্থক। তৃণমূলের জন্য একটা কথাই প্রযোজ্য, আমি কোন কথা যে বলি, কোন পথে যে চলি, কোন কথা যে বলি। কারণ তৃণমূল বলে এক করে এক। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কংগ্রেস নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের জোটের সম্পর্ক, তাদের পারিবারিক সমস্যা, তারা নিজেরাই সমাধান করবেন। কংগ্রেস এখন তাদের পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি। কংগ্রেসের সঙ্গে তাদের কি মতানৈক্য হয়েছে, কি মন কষাকষি হয়েছে, মান অভিমান পালা চলেছে, অশ্রু সজল যাত্রা পালা চলেছে, সেটা তৃণমূল বুঝবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, কংগ্রেসের হার, বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পরপরই রাহুল গান্ধীর হার এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে। সেটা তৃণমূল কংগ্রেস কিভাবে সেটা তারা মোকাবিলা করবেন সেটা তাদের পারিবারিক বিষয়। ভারতীয় জনতা পার্টি একটু এই বিষয়ে ইন্টারেস্টেড নয়। আজ সূত্র মারফত খবর যে রাহুল গান্ধীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়। কি মনে হয় রাহুল গান্ধীকে এই জায়গাতেও ব্যর্থ হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙাতে কি তিনি পারলেন না? কি বলবেন? দেখুন, রাহুল গান্ধী তৃতীয়বার ফেল। কেন বলছি? কারণ 2014-তে তিনি তার দল 44 পেয়েছিল, 2019-এ 52 পেয়েছে, এবারও 99। অর্থাৎ সেঞ্চুরিও ক্রস করতে পারলেন না। ট্রিপল ডিজিট পর্যন্ত যে দলের নেতা, যে দলের পিএম ফেস ক্রস করতে পারেন না, তিনি তৃতীয়বার ফেল। আজকে সংসদে এসে চতুর্থবার ফেল হলেন। তার এটা বোঝা উচিত ছিল যে এখানে এনডিএ ক্ষমতা আছে, এনডিএ সংখ্যা আছে, আমাদের কাছে সেই যথেষ্ট সংখ্যক সাংসদ রয়েছে, ভারতীয় জনতা পার্টির এককভাবে এত সাংসদ রয়েছে। সেইটা তার যে ক্যালকুলেশন, তার নেতৃত্বের গলদ, সেটা আরো একবার প্রমাণিত হলো। রাহুল গান্ধী বেসিক্যালি ওই মার্কেটিং এ হয় না,
যে একটা ফেল্ড প্রোডাক্টকে মার্কেটিং এ বারে বারে রিলঞ্চ করে চালানো হয়, রাহুল গান্ধীর সেই অবস্থা। কেদি আরেকটা বিষয় জানতে চাইবো, রাহুল গান্ধী বিরোধী দলনেতার আসনে বসার পর প্রথম মাস্টার স্ট্রোকেই তিনি ফেল হলেন, কিভাবে দেখছেন বিষয়টা? তিনি ব্যর্থ নেতা, তার ব্যর্থতার আরো একটা পালক তার মুকুটে জুড়লো। আমরা তো সাফল্যের পালক দেখেছি, রাহুল গান্ধীর ক্ষেত্রে এক একটা একটার পর একটা ব্যর্থতার পালক। তিনি নিজের দলকে সঠিকভাবে দিশা দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের যে একটাই মোটিভ ছিল, তারা ভেবেছিলেন যে 99 ইজ গ্রেটার দ্যান 240। মানে আমরা যদি অঙ্কের নিয়মেও দেখি, যে উনি ভেবেছিলেন যে 99 পেয়ে আসলে হয় জানেন তো, যারা ধরুন একদম ক্লাসে লাস্ট আসে, তারা যদি মোটামুটি একটা নম্বর পায়, তারা খুব আনন্দে আত্মহারা হয়ে যায়। এই ক্ষেত্রে তাই হয়েছে এবং সেই কারণেই রাহুল গান্ধী আত্মহারা হয়ে গিয়েছেন। বা 52 থেকে 55 থেকে তার একটু উত্তরণ ঘটেছিল বলে উনি ভেবেছিলেন নয়কে হয়কে নয় করতে পারবেন, কিন্তু সেটা হলো না। আজকে তার কাছে একদম কঠিন যে বাস্তবটা, যে তাদের কাছে নম্বর নেই, তাদের অপোজিশনে বসতে হবে, তাদের বিরোধী বেঞ্চে বসতে হবে, এবং শুধুমাত্র আগামী 5 বছর নয়, আমি আপনাকে বলছি আগামী অন্তত পক্ষে 10 বছর তাদের বিরোধী বেঞ্চে বসতে হবে, এবং এটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। একেবারে ধন্যবাদ কেরি। অর্থাৎ স্পিকার নির্বাচনের পর কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে আবারও নয়া চর্চা শুরু হয়ে গেছে। তবে কি প্রথমেই রাহুল গান্ধী ব্যর্থ হয়ে গেলেন? সংসদে প্রথমেই মুখ পড়ল রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটের। এখন দেখার যে আগামীতে সেই ইন্ডিয়া জোট নিজের দায়বদ্ধ বা নিজের জোটটাকে আরো কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, নাকি মাঝপথেই ভেঙে যাবে। রাজনৈতিক মহলে কিন্তু চর্চা শুরু। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।